হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর এই যে প্রথম যে চ্যাপ্টার তোমার ওই বহির্জাত ভূমিরূপ এবং বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের পুরো একটা আলোচনা তো আমরা প্রথমেই করেছি, কিন্তু এখন শুধু নদীর কাজ সম্পর্কে যে যে প্রশ্নগুলো হতে পারে এবং কি কি তোমার এর উত্তর কীভাবে লিখলে কী হবে, কোন কোন প্রশ্নগুলো পরপর করলে ভালো হয়, সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের বেশ ভালো লাগবে। কেমন? তো বেশ চলো শুরু করি। তো দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এই চ্যাপ্টারটার পুরোপুরি সর্বাঙ্গীন আলোচনা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে করেছি। তো তখনই বলেছিলাম যে পুরো চ্যাপ্টারটা একসঙ্গে আলোচনা করা কিন্তু সম্ভব নয়, কিন্তু করতে হবে, তার কারণ একটা সর্বাঙ্গীন ধারণা দেওয়া একটা দরকার আছে। এবার দেখো পার্ট পার্ট আমি আলোচনাগুলো করব। যেমন এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নদীর কাজ সম্পর্কে, অর্থাৎ নদীর কাজের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, ক্ষয়, সঞ্চয়, বহন, নদীর কাজ জানার আগে কোন কোন ডেফিনেশনগুলো আমাদের পরপর জানলে পরে সুবিধা হবে, পুঙ্খানুপুঙ্খ এইসব বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো এইখানে যেটা আছে বহির্জাত প্রক্রিয়া, তো বহির্জাত প্রক্রিয়া কোনটাকে বলছে? আমাদের ভূপৃষ্ঠে যে ভূমিরূপগুলো গঠিত হয়েছে, যাই ভূমিরূপ বলো, সে তোমার পর্বত বলো, মালভূমি বলো, সমভূমি বলো, সমুদ্র বলো, তো এইগুলো কিন্তু গঠনের ক্ষেত্রে তোমার দুটো রকমের শক্তি কাজ করে। একটা হচ্ছে তোমার বহির্জাত শক্তি, যেটাকে বলছে তোমার এক্সোজেনেটিক ফোর্স, আর একটা অন্তর্জাত শক্তি যেটাকে বলছে এন্ডোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক ফোর্স কোনটাকে বলছে? যেগুলো ভূপৃষ্ঠের অভ্যন্তরে কাজ করছে, যেমন তোমার ভূমিকম্প, অগ্নুদ্গম, পাত সঞ্চালন, এগুলো হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া। তো আর এক্সোজেনেটিক কোনটা? যেগুলো ভূপৃষ্ঠের বাইরে কাজ করছে। ঠিক আছে, ভূপৃষ্ঠের বাইরেরগুলোই কিন্তু আমরা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব, তবে সব নয়, তার মধ্যে শুধুমাত্র 3টে এজেন্ট। দেখো এখানে যে বহির্জাত শক্তিগুলো আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, একটা বহির্জাত শক্তি। স্থিতিশীল শক্তি মানে কি? যেটাকে আমরা তোমার খালি চোখে তার পরিবর্তনকে আমরা লক্ষ্য করতে পারি না, যেমন ধরো বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ ইত্যাদি হলো স্থিতিশীল শক্তি, যার প্রভাব হচ্ছে গৌণ। আর গতিশীল কি আছে? যেমন পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এগুলো। তো দেখো এইখানে যে কতগুলো বহির্জাত শক্তির যে এজেন্টগুলোর নাম এখানে পরপর দেওয়া আছে, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এখানে 5টা এজেন্টের কথা তোমার এখানে দেওয়া আছে। কিন্তু এর মধ্যে তোমাদের সিলেবাসে নদী, হিমবাহ আর বায়ু এই 3টে সম্পর্কে তোমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। হ্যাঁ, সমুদ্র তরঙ্গ আর ভৌমজল এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদের এই ক্লাস 10-এ এখন জানার খুব একটা প্রয়োজন নেই। তাহলে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নদী। তাহলে দেখো নদী যেটা তোমার যে এজেন্টটা, তাহলে এই নদীর কাজটা কোন অঞ্চলে বেশি প্রাধান্য লাভ করে? প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে। বুঝতে পেরেছ? তাহলে নদীর কাজ কোন অঞ্চলে প্রাধান্য লাভ করছে? বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে। এরপরে আমরা চলে আসছি নদীর কাজ। এবার দেখো নদীর কাজ, এখানে তোমার এই যে চ্যাপ্টারটা যে তোমার দেওয়া আছে যে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা বা নদীর কাজ। তাহলে এই নদীর কাজটা পরপর জানতে গেলে আমাদের কতগুলো প্রশ্ন পরপর কীভাবে করতে হবে সেটা আমি এখানে লিখিত আকারে রেখেছি। দেখো এই যে পরপর লিখিত আকারে আমি রেখেছি। প্রথমে যেটা আছে সেটা 1 নম্বর প্রশ্ন কি, যে নদী কাকে বলে। তাহলে নদী কাকে বলে, আমাদের ধরো কোনো একটা জলধারা যখন নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে তোমার উৎস থেকে মোহনা পর্যন্ত চলে যাচ্ছে, তখনই আমরা সেটাকে নদী বলতে পারি। তাহলে দেখো এখানে দেওয়া আছে নদী কাকে বলে। তাহলে নদী কাকে বলে কি বলছে? কোনো পাহাড়, পর্বত, মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জলধারা, বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসরণ করে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তখন তাকে নদী বলে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি। তাহলে এইটিকেই বলছে তোমার নদী। কোনো একটা উচ্চভূমি থেকে এটাকে সৃষ্টি হতে হবে, নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে, এবং নির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা জলাশয়ে যখন মিলিত হবে, তখনই সেটাকে আমরা নদী বলতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এবার তোমার নদীর কতগুলো বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। এরপরে 2 নম্বর কি, উপনদী এবং শাখা নদী কাকে বলে। দেখো নদীগুলোকে আমরা
যখন এসে মিশে তখন উপনদী কোনটাকে বলছে? উপনদী হচ্ছে যখন প্রধান নদীর সঙ্গে কোনো নদী এসে মিলিত হবে, বুঝতে পেরেছো? যেমন ধরো আমাদের গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, তাহলে গঙ্গা যে আসছে তার সঙ্গে কিন্তু যেখান থেকে সৃষ্টি হয়েছে, আবার যমুনা কিন্তু অন্য জায়গা থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু দুজনে এসে মিলিত হচ্ছে কোথায়? দেবপ্রয়াগে। তাহলে দেখো এইখানে কি উপনদী কোনটাকে বলছে? যে প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট নদী এসে মূল বা প্রধান নদীতে মিলিত হয়, সেগুলোকে বলা হয় উপনদী। যেমন গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, যেটা আমি তোমাদের বলছিলাম। আর শাখা নদী কোনটাকে বলছে? বলছে মূল নদী যখন কোনো সাগর হ্রদে মেশার আগে যখন দুভাগে ভাগ হয়ে যাবে বা যখন বিভক্ত হয়ে যাবে, তখন সেটিকে বলছে শাখা নদী। যেমন ধরো ওই ভাগীরথী, হুগলি আর পদ্মা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে শাখা নদী কোনটা বলছে? যে মূল নদী থেকে যেসব নদী শাখার আকারে বের হয় সেগুলিকে বলছে শাখা নদী। পরিষ্কার হয়েছে? তাহলে মূল নদী এবং শাখা নদী। অনেক সময় কি হয়, এই দুটোর মধ্যে পার্থক্য বলে যে তোমার উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য কী আছে। তাহলে উপনদী এবং শাখা নদীর মধ্যে যদি আমরা পার্থক্য বলি, তাহলে কীরকম পার্থক্য হবে? দেখো দেখো এখানে এই যে তোমার বসু মৌলিকের যে বইটা আছে, এখানে তোমার যদি দেখো তাহলে ওই উপনদী এবং শাখা নদী পার্থক্যটা দেওয়া আছে। এটা তোমার গরাঙের বই। এই দেখো উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য বলছে, উপনদী মূল নদীর গতিপথের নানান স্থানে এসে মূল নদীতে মিলিত হয়। আর শাখা নদী কোনটাকে বলছে? যে শাখা নদীগুলি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যায়। হয়েছে? তারপরে কি আছে? তারপরে বলছে উপনদীগুলি সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়ে না, অর্থাৎ সে কিন্তু একটা নদীতে এসে মিলিত হয়। আর এটা কি বলছে? শাখা নদীগুলি সরাসরিভাবে সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। হয়েছে? তারপর দেখো উপনদীর বিভিন্ন গতিতে বদ্বীপাঞ্চলের বাইরে দেখা যায়, আর শাখা নদীর নিম্ন গতিতে বদ্বীপাঞ্চলে দেখা যায়। যমুনা গঙ্গার উপনদী, গঙ্গার প্রধান শাখা নদী হলো পদ্মা। পরিষ্কার হয়েছে? তাহলে উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য। নেক্সট আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ নদী কাকে বলে? তাহলে আদর্শ নদী কোনটাকে বলছে বলতো? যে নদীতে উচ্চ, মধ্য এবং নিম্ন তিনটে কাজ যখন স্পষ্ট লক্ষ্য করা যাবে তখনই সেটাকে বলছে আদর্শ নদী। দেখো সব নদীতে কিন্তু এই তিনটে গতি স্পষ্ট লক্ষ্য করা যায় না। বলছে যে নদীর প্রবাহ পথে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলছে আদর্শ নদী। এছাড়া আদর্শ নদীর মধ্য ও নিম্ন অংশ সুবিস্তৃত হয়, নদীর গতিপথ ঘন ঘন পরিবর্তিত হয় না এবং অববাহিকায় বন্যার প্রকোপ কম হয়। আদর্শ নদীর উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো গঙ্গা নদী। বুঝতে পেরেছ? অতএব নদী হলেই সেটা আদর্শ নদী হয় না, অর্থাৎ সব নদীতে কিন্তু উচ্চ, মধ্য, নিম্ন তিনটে গতি স্পষ্ট হয় না। বিশেষ করে মধ্য গতিটা স্পষ্ট হয় না। বুঝতে পেরেছ? উচ্চ আর নিম্নটা হয়, মধ্যটা কিন্তু স্পষ্ট হয় না। এরপরে দেখো কি আছে, নদীর উৎস এবং মোহনা বলতে কি বোঝো? তাহলে নদীর উৎস এবং মোহনা, উৎস বলতে কোনটাকে বোঝাচ্ছে? যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নদীর উৎস। এই দেখো উৎস এবং মোহনা বলছে নদী ভূপৃষ্ঠের যে স্থান থেকে উৎপন্ন হয়, অর্থাৎ প্রবাহরূপে আত্মপ্রকাশ করে, তা হলো নদীর উৎস। হিমবাহের শেষ প্রান্ত, প্রস্রবণ ইত্যাদি হলো নদীর উৎসস্থল। আর নদী যেখানে গিয়ে সাগরে মিশে তা হলো মোহনা। তাহলে উৎস হচ্ছে উৎপত্তি স্থল, মোহনা হচ্ছে তোমার তার মিলনস্থল বা শেষ স্থল। পরিষ্কার হয়েছে? এই দেখো এখানে এই ছবিটা তোমরা দিতে পারো যে এই জায়গাটা হচ্ছে উৎপত্তি আর এটা হচ্ছে তোমার মোহনা। খুব অল্প ছোট্ট ইয়ের মধ্যে কিন্তু এই ছবিটা সুন্দর দেওয়া আছে। পরিষ্কার হয়েছে? এরপর দেখো কি আছে, নদীর অববাহিকা এবং ধারণ অববাহিকা। দেখো নদী অববাহিকা আর ধারণ অববাহিকা এই যে দুটো কথা আছে, এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় আমরা পরিষ্কার একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি না যে নদী অববাহিকা কোনটাকে বলছে আর ধারণ অববাহিকা কোনটাকে বলছে। দেখো আমি তোমাদের একটা স্বাভাবিক একটা কথা বলে রাখি, ধারণ মানে হচ্ছে জল ধরা, ঠিক আছে? জলটাকে ধরা, অর্থাৎ নদী যে সমস্ত স্থান থেকে তার জলটাকে সংগ্রহ করছে বা নিজের প্রবাহটাকে সমৃদ্ধ করছে সেটাই হচ্ছে ধারণ অববাহিকা। পরিষ্কার হয়েছে? তাহলে ধারণ মানে কি? জলকে ধারণ, অর্থাৎ জলকে ধারণ করে তার প্রবাহটাকে বজায় রাখাটাই হচ্ছে ধারণ অববাহিকা।
তাহলে দেখো কোনো নদী অববাহিকা কোনটাকে বলছে, বলছে নদী, কোনো নদী তার উপনদী শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে বলছে নদীর অববাহিকা। অর্থাৎ যে সমস্ত অঞ্চলটির উপর দিয়ে কোনো একটা নদীর উপনদী শাখা নদী যা কিছু আছে পুরোটাই হচ্ছে সেই নদীর অববাহিকা। আর ধারণ অববাহিকা কি, এখানে বলছে যে অঞ্চলে ছোট বড় মাঝারি প্রভৃতি অসংখ্য জলধারা থেকে নদী তার জল সংগ্রহ করে তার প্রবাহকে বাড়ায় সেই অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। অর্থাৎ যে সমস্ত স্থান থেকে নদী তার জলকে ধারণ করছে বা সংগ্রহ করছে সেটি হচ্ছে নদীর ধারণ অববাহিকা। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, বলছে যে নদী উপত্যকা এবং নদী খাত কাকে বলে। তাহলে দেখো নদী উপত্যকা আর নদী খাত দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। নদী খাত মানে যে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে নদীর, সেটাকে বলছে নদী খাত। আর নদী অববাহিকা কোনটাকে বলছে, নদী উপত্যকা বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ এবং দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা। বুঝতে পারছো? যে সংকীর্ণ ভূমির মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হয় সেইটাই হচ্ছে নদীর উপত্যকা। এখানে সবসময় জল থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু নদী খাত হচ্ছে কি, একটি নির্দিষ্ট উপত্যকার নির্দিষ্ট যে অংশে বা খাত দিয়ে জলবাহিত হয় সেটাকে হচ্ছে তোমার নদী খাত। অর্থাৎ জল যে জায়গাটাতে সুনির্দিষ্টভাবে বাহিত হচ্ছে সেটাই হচ্ছে নদী খাত। কিন্তু নদী উপত্যকাটা কি, নদী উপত্যকাটাও সংকীর্ণ কিন্তু দীর্ঘভূমি, কিন্তু কি এর সব জায়গাতে জল প্রবাহিত হতে পারে, নাও হতে পারে। যেমন ধরো নদী যখন শুষ্ক অবস্থায় থাকে তখন যে জায়গাতে নদীর বালি থাকে সেই জায়গাটা কিন্তু তোমার নদী উপত্যকার মধ্যে পড়ছে, কিন্তু যে জায়গাতে জল তোমার থাকছে না কিন্তু সেটা হচ্ছে তোমার নদী উপত্যকা, কিন্তু যে জায়গাতে নির্দিষ্টভাবে জল থাকছে সেটা হচ্ছে তোমার নদী খাত। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো আছে দোয়াব কোনটাকে বলে। আচ্ছা দেখো দোয়াব হচ্ছে তোমার দুটি নদীর মধ্যবর্তী যে অংশটা, দেখো দুটি নদীর দোয়াব, সরি এখানে দোয়াবটা নেই, দোয়াব জল সংরক্ষণ, এই দেখো দোয়াব বলছে যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল মানে কি বলছে দেখো, এই দেখো যদি পাশাপাশি দুটো নদী থাকে, ধরো এরকম একটা ডায়াগ্রাম আমরা আঁকলাম, এই একটা নদী প্রবাহিত হচ্ছে, এই একটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এই দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা, অর্থাৎ এই নদী খাত থেকে এই নদী খাত পর্যন্ত যে অঞ্চলটা, এই দুটো অঞ্চলকে একত্রে বলছে দোয়াব। বুঝতে পেরেছ? তারপরে নেক্সট প্রশ্ন কি আছে, দোয়াবের পরে দেখো আছে যে নদী সঙ্গমটা কি। নদী সঙ্গম অর্থাৎ যে জায়গাতে তোমার নদী এসে আরেকটা নদীর সঙ্গে মিলিত হয়, যেমন ত্রিবেণী সঙ্গম অর্থাৎ তিনটে নদীর সঙ্গম, যেটা দেবপ্রয়াগে আছে, কুম্ভ, এই দেখো নদী সঙ্গম। কি বলছে নদী সঙ্গম, বলছে দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম। যেমন গঙ্গা যমুনা এলাহাবাদ সঙ্গম, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দা, এখানে কিন্তু সরস্বতী নদীটা অন্তর্হিত হিসাবে ধরে নেওয়া হয়। এরপরের প্রশ্ন কি আছে দেখো, জলবিভাজিকা কাকে বলে। তাহলে জলবিভাজিকা কথাটিকে ভাঙলে আমরা কি পাই, জল আর বিভাজিকা, অর্থাৎ যেটা জলকে বিভাজিত করছে সেটাই হচ্ছে জলবিভাজিকা। তাহলে জলবিভাজিকা কোনটাকে বলছে বলো তো। তাহলে দেখো পাশাপাশি দুটো নদী অববাহিকা বা নদী উপত্যকার মধ্যবর্তী যে উচ্চভূমিটা, এই দেখো এই যে মধ্যবর্তী যে উচ্চভূমিটা, এই জায়গাতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই উচ্চভূমিটা ঠিক করে দেবে যে কতটা জল এই দিকে আসবে, কতটা জল এই দিকে যাবে, অর্থাৎ কতটা জল এই নদীতে এসে পড়বে, কতটা জল এই নদীতে এসে পড়বে। ঠিক আছে? তাহলে জলবিভাজিকার ডেফিনেশন আমরা কীভাবে দিতে পারি, যে পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি দুটো নদীর প্রাপ্ত জলকে বিভাজিত করে তাকেই বলছে জলবিভাজিকা। পরিষ্কার হয়েছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জলবিভাজিকা কাকে বলে। তারপর হচ্ছে তোমার অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী কাকে বলে। তাহলে দেখো অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী, এই প্রশ্নটা কিন্তু তোমার সব বইয়ে নেই। তো অন্তর্বাহিনী এবং আন্তর্জাতিক, অন্তর্বাহিনী হচ্ছে তোমার যে সমস্ত নদী তোমার একটা দেশের মধ্যেই উৎপন্ন হয় এবং সেখানেই পতিত হচ্ছে, এ কিন্তু অন্য কোনো দেশে যাবে না, সেটিকে বলছে তোমার অন্তর্বাহিনী নদী। বুঝতে পেরেছ? যেমন দেখাই আমি তোমাদের অন্তর্বাহিনী নদী,
দেখো কি বলছে, বলছে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে বলছে অন্তর্বাহিনী নদী। হয়েছে? উদাহরণ কি? ভারতের লুনি, এটা হচ্ছে একমাত্র উদাহরণ। বুঝতে পেরেছো? আর রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী। আর আন্তর্জাতিক নদী কোনটাকে বলছে? যে নদী একাধিক দেশের মধ্যে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে থাকে। যেমন সিন্ধু, সিন্ধু নদটা তোমার উৎপন্ন হয়েছে তোমার ভারতবর্ষে, কিন্তু প্রবাহিত হচ্ছে কিন্তু পাকিস্তানের মধ্য দিয়ে। পাকিস্তানের প্রধান নদী হচ্ছে তোমার সিন্ধু। পরিষ্কার হয়েছে? তাহলে এরকম ধরনের নদীকে বলছে তোমার আন্তর্জাতিক নদী। যেমন ব্রহ্মপুত্র, রাইন, দানিউব, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদীর উদাহরণ। এরপরে নেক্সট প্রশ্ন কি আছে দেখো, অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী হলো। এরপরে যেটা আছে দেখো, নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী কাকে বলে? এটা তোমরা প্রত্যেকেই জানো। নিত্য মানে কি? প্রতিদিন। অর্থাৎ যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, যেমন ভারতের গঙ্গা, সারা বছর এই নদীতে জল থাকে, এটিকে বলছে তোমার নিত্যবহ নদী। আর অনিত্যবহ নদী কোনটা? যেগুলো বর্ষার জলে পুষ্ট, অর্থাৎ সারা বছর জল থাকে না বর্ষাকাল ছাড়া। দেখো বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে প্রায় জল থাকে না, এদিকেই বলা হয় অনিত্যবহ নদী। যেমন তোমার আমাদের অজয়, দামোদর, বাঁকুড়ার গন্ধেশ্বরী, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে তোমার অনিত্যবহ নদীর উদাহরণ। আর নিত্যবহ হচ্ছে আমাদের ভারতবর্ষের গঙ্গা। এরপরে যেটা আছে দেখো, নিত্যবহ অনিত্যবহ নদী হয়ে গেল। নেক্সট আমাদের কি করতে হবে? নদীর বহন, নদীর বহন কাকে বলে? তাই তো, নদীর বহন কাকে বলে? দেখা যাক। নদীর বহন হচ্ছে নদীর নদী বহন, নদী বহন না অন্য কিছু, আমার মনে হচ্ছে নদী গ্রাস, নদী গ্রাস কাকে বলে? না, এটা তোমার নদী বহন নয়, সরি বলতে আমাদের ভুল হচ্ছে। এটা হচ্ছে তোমার নদী গ্রাস কাকে বলে। বুঝতে পেরেছো? নদী, নদী বহন 11 নদী বহন, এটা 16তে আছে। নদীর অববাহিকা, নদী ধারণ ক্ষমতা, নদী কিউসেক, কিউমেক, নদী বাঁক, নদী বাঁক, নদী বাঁক কাকে বলে? নদীকে, আচ্ছা যাই হোক, এটা তোমার একটু গন্ডগোল হচ্ছে। নদী গ্রাস কাকে বলে? তাহলে দেখো নদী গ্রাস কোন জিনিসটাকে বলে আমি তোমাদের পরিষ্কার করি। দেখো নদী গ্রাস হচ্ছে, বলছে কোনো একটা জলবিভাজিকার দুপাশে প্রবাহিত দুটি নদীর মধ্যে যদি একটি অন্যটির তুলনায় বেশি শক্তিশালী হয়, অর্থাৎ গভীরতা এবং ক্ষয়কারী ক্ষমতা বেশি হয়, তাহলে কিছুকাল পরে যখন মধ্যবর্তী জলবিভাজিকা বিলুপ্ত হয়, তখন দুর্বল নদীটির জল সবল নদীতে এসে পড়ে তার উপনদীতে পরিণত হয়। বুঝতে পেরেছ? এই অবস্থায় সবল নদীটি দুর্বল নদীকে গ্রাস করেছে ধরা হয়, একেই বলা হয় নদী গ্রাস। তাহলে এটা কিভাবে হয় আমি তোমাদের দেখো বুঝিয়ে দিই। বলছে যখন পাশাপাশি দুটো নদী থাকছে, যেমন ধরো এখানে আমি একটা পাশাপাশি দুটো নদী আঁকলাম, হয়েছে? ধরো এই একটা নদী প্রবাহিত হচ্ছে, এই একটা নদী প্রবাহিত হচ্ছে। এদের মাঝখানে কি আছে? এদের মাঝখানে আছে জলবিভাজিকা, তাই তো? এই দেখো, এটা হচ্ছে তোমার জলবিভাজিকা। এই যে দুটো নদী অববাহিকা আমরা পাশাপাশি এরকম করে আঁকতে পারি। এই একটা নদী অববাহিকা, এই একটা নদী অববাহিকা। এবার ধরো এইটা হচ্ছে তোমার জলবিভাজিকা। এই জলবিভাজিকা থেকে কিন্তু তোমার এইরকম করে উঁচু নিচু হয়ে আছে। হ্যাঁ, এবার দেখো এই যে দুটো নদী প্রবাহিত হচ্ছে, এই দুটোর কিন্তু উপনদীগুলো এরকম করে এসে মিশছে। ঠিক আছে? এরকম করে তোমার উপনদীগুলো এসে মিশছে। এবার সাপোজ ধরা গেল যে এই নদীটার কিন্তু শক্তি বেশি, অর্থাৎ এটা হচ্ছে শক্তিশালী নদী, এর জলের পরিমাণ বেশি, আর এটা হচ্ছে তোমার দুর্বল নদী। পরিষ্কার হলো? এইবার ধরো এই শক্তিশালী নদীটির মধ্যে এইখানে এর একটা যে তোমার উপনদী আছে, এই উপনদীর কিন্তু ক্ষয় করার ক্ষমতা অত্যধিক বেশি। পরিষ্কার হয়েছে? এবং কি হলো, এই উপনদীটি তোমার এত বেশি পরিমাণ জল এটার সঙ্গে আসছে যে এই জলটা কিন্তু তার খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রধান নদীর সঙ্গে মিশে এই দিকে আসার মতো যথেষ্ট প্রবাহ পাচ্ছে না। তখন কি হচ্ছে, এ কিন্তু মস্তকমুখী ক্ষয় করবে, অর্থাৎ মাথার দিকে এই যে জায়গাটা আছে এ কিন্তু বিপরীত প্রবাহ করে এই মস্তকমুখী ক্ষয় করবে। এই মস্তকমুখী ক্ষয় করতে 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 একটা সময় কি হবে, এই যে জলবিভাজিকাটা আছে না, এই জলবিভাজিকাটাকে পুরোপুরি ক্ষয় করে ফেলবে।
এবং জলাভূমিকা ক্ষয় করার পরে একটা সময় আসবে যে এই যে তোমার উপর নদীটা আছে, এই নদীটা কিন্তু এই নদীর প্রবাহের সঙ্গে এসে মিলিত হয়ে এই নদীর জলটা তোমার এই নদীর সঙ্গে এসে মিলিত হবে। বুঝতে পেরেছ? এবং এই নদীটা কিন্তু তোমার তখন একটা যা বলো একটা উপনদীর বা শাখা নদীর মতো অবস্থান করে থেকে যাবে বা শুকিয়ে যাবে। তাহলে এই রকম অবস্থা যখন ঘটে তখন সেটিকে বলছে তোমার নদী গ্রাস। বুঝতে পেরেছ? এরপর দেখো তাহলে নদী গ্রাস হলো। এরপর কি আছে, পরের প্রশ্ন হচ্ছে নদী ক্ষয় সীমা বলতে কি বোঝো? নদী ক্ষয় সীমা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নদী যে সীমারেখা বরাবর বা যে সীমা পর্যন্ত সর্বাধিক ক্ষয় করতে পারে নিচের দিকে, সেটিকে বলছে নদীর ক্ষয় সীমা। দেখো নদীর ক্ষয় সীমা, দেখো নদীর ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? বলছে নদী ভূপৃষ্ঠে যে গভীরতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম সেই গভীরতাকেই নদীর ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা বলে। হয়েছে? বৈশিষ্ট্য কি? সাধারণত নদীর ক্ষয় সীমা হলো নিকটতম সমুদ্রপৃষ্ঠ। নদী যখন কোনো হ্রদে এসে মিলিত হয় তখন সেই সমুদ্রপৃষ্ঠই হয় নদীর ক্ষয়সীমা। যেমন মরু অঞ্চলে নদীর ক্ষয়সীমা হলো প্লায়া হ্রদ। পরিষ্কার হয়েছে? তাই নদীর ক্ষয়সীমা কোনটাকে বলছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো যে 13 বলছে কিউসেক এবং কিউমেক কাকে বলে? কিউসেক এবং কিউমেক, দেখো কিউসেক কোনটাকে বলছে আর কিউমেক এই দুটোই কিন্তু হচ্ছে তোমার নদীর ওই প্রবাহের একটা ইউনিট। হ্যাঁ, কিউসেক এবং কিউমেক। দেখো এখানে দেখায় আমি তোমাদের কিউসেক এবং কিউমেকের ধারণাটা। প্রতি ঘন সেন্টিমিটার যে জল প্রবাহিত হয় সেটিকে বলছে কিউসেক এবং কিউমেক। দেখো নির্দিষ্ট একটি নদীর একটি নির্দিষ্ট অংশ, বলছে নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলা হয়। ঘন ফুট সেটা হচ্ছে কিউসেক, কিউমেক ঘন মিটার। বুঝতে পেরেছ? ফুট হলে তখন সেটাকে সেক আর মিটার হলে সেটা মেক, তখন সেটাকে কিউমেক বলা হয়, কিউসেক এবং কিউমেক। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কার্য অনুসারে নদীর প্রবাহকে কি কি ভাগে ভাগ করা হয়? কার্য অনুসারে নদীর প্রবাহকে আমরা জানি 3টি ভাগে ভাগ করা হয়। আদর্শ নদী পড়াতে গিয়ে প্রথমেই বললাম। তাহলে কার্য অনুসারে নদীকে কী ভাগে ভাগ করা হয়? বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার গতিপথে 3টি কাজ করে: ক্ষয় সাধন, বহন এবং অবক্ষেপণ বা সঞ্চয়। আর এই 3 প্রকার কাজের ভিত্তিতে নদীর প্রবাহকে 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে তোমার ক্ষয় কার্য প্রধান উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 নম্বর হচ্ছে বহন কার্য প্রধান মধ্যগতি বা সমভূমি প্রবাহ, এবং 3 নম্বর হচ্ছে সঞ্চয় কার্য প্রধান নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। বলে রাখি বহন কার্যটা কিন্তু এই যে তোমার মধ্যগতি যেটা বলছে এর প্রধান কাজ হচ্ছে বহন করা, কিন্তু তার মানে যে এখানে সঞ্চয় হয় না এটা কিন্তু নয়। এখানে সঞ্চয় এবং বহন দুটোই হয়। আবার সঞ্চয় নিম্নগতি যেটা আছে এর কিন্তু প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। তাহলে দেখো উচ্চগতি যেটা আছে এর প্রধান কাজ হচ্ছে ক্ষয়, নিম্নগতি যেটা আছে এর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়, আর মধ্যগতি যেটা আছে এখানে কিন্তু ক্ষয়ও হয় সঞ্চয়ও হয়। পরিষ্কার হয়েছে? নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখা যাক আমাদের। নেক্সট প্রশ্ন আছে তোমার নদীর কাজ কি কি? তাহলে নদীর কি কি কাজ আছে? ওই যে ক্ষয়, বহন আর সঞ্চয়, এই তো 3টে কাজ। দেখো কি কি কাজ বলছে। নদীর কাজ হচ্ছে 3টি, একটা হচ্ছে ক্ষয় সাধন, একটা হচ্ছে বহন এবং একটা হচ্ছে সঞ্চয়, এই 3টে কাজ। এবার ক্ষয় সাধন কি বলছে? বলছে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদী প্রধানত ক্ষয় কার্য করে, তাছাড়া ওই অংশে নদী ক্ষয়জাত পদার্থ বহনও করে, হলো ক্ষয় সাধন। এবার বলছে বহন, বলছে সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদী বহন কাজ করে, তবে এই অংশে নদী কিছু ক্ষয় এবং অবক্ষেপণও করে। পরিষ্কার হয়েছে? আর সঞ্চয় কি? বলছে বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ সঞ্চয়, তবে এই অংশে নদী অল্প পরিমাণে বহনও করে থাকে। তাহলে এইটা গেল তোমার নদীর কাজের অংশগুলি কি কি। নেক্সট কি আছে? নদীর ক্ষয় কার্যের মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, তাহলে এটা বলছে যে আমরা যে নদীর পার্বত্য গতিতে যে বলছি যে ক্ষয় করে, তো এই ক্ষয় কাজটা
কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে, কোন কোন এজেন্ট মানে এক্ষেত্রে তোমার কাজ করছে। দেখো এখানে দেওয়া আছে নদীর ক্ষয় কাজের মাত্রা নির্ভর করে কোন কোন বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে নদীর জলের গতিবেগ ও পরিমাণ, এটা হচ্ছে প্রথম, অর্থাৎ কতটা জল মানে বেগের সাহায্যে কীরকম বেগে প্রবাহিত হচ্ছে আর জলের পরিমাণটা কত। 2 নম্বর কী আছে ভূমির ঢাল, অর্থাৎ ঢাল যদি বেশি হয় তাহলে বেগ বেশি হবে আর ঢাল কম হলে বেগ কম হবে। 3 নম্বর কী আছে নদীগর্ভের শিলাস্তরের প্রকৃতি, অর্থাৎ নদীগর্ভের শিলা যদি ধরো কঠিন হয় তাহলে এক রকমের ক্ষমতা হবে আর কোমল হলে এক রকমের ক্ষমতা হবে। 4 নম্বর হচ্ছে নদীর মধ্যে প্রবাহিত পদার্থের আয়তন এবং পরিমাণের উপর। তাহলে এই 4টে বিষয়ের উপর নির্ভর করে নদীর ক্ষয় কাজের মাত্রা। পরিষ্কার হয়েছে? নেক্সট কি আছে দেখো, নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য করে থাকে। তাহলে নদী যে তোমার ক্ষয় কাজ করে সেগুলোর কোন কোন প্রক্রিয়ায় করে থাকে দেখো। এই যে এখানে দেখো দেওয়া আছে নদী 4টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় কার্য সম্পাদন করে। কি কি? প্রথমে 1 নম্বর বলছে জলপ্রবাহ জনিত ক্ষয়। তাহলে জলপ্রবাহজনিত ক্ষয় কোনটা? বলছে পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতের ফলে নদী খাত এবং নদীর দুপাশে থাকা প্রস্তরখণ্ডগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়, এটিকে বলছে জলপ্রবাহজনিত ক্ষয়। 2 নম্বর কি অবঘর্ষজনিত ক্ষয়। অবঘর্ষ কোনটাকে বলছে? বলছে নদীবাহিত পাথরখণ্ডের সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে নদীখাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় যা নদীখাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে। নদীর এই ক্ষয় কাজের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। আর কি ঘর্ষণজনিত ক্ষয়। ঘর্ষণজনিত ক্ষয় কোনটা? নদীবাহিত বড় বড় পাথরের খণ্ডগুলি একে অপরের সঙ্গে ঘষা খাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথর খণ্ডে এবং অবশেষে বালিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘর্ষণজনিত ক্ষয় বলে। আর 4 নম্বর বা সর্বশেষ হচ্ছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কোনটা? বলছে অনেক সময় লবণযুক্ত শিলাস্তরগুলি নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে বলে দ্রবণ ক্ষয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে এবং লবণযুক্ত শিলাস্তরে এই ধরনের ক্ষয় দেখা যায়। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় ক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। ঠিক আছে? তাহলে এটা গেল তোমার নদীর ক্ষয় কার্যের মানে তোমার প্রক্রিয়াগুলি। এরপরে কি আছে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, অর্থাৎ ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপের সৃষ্টি হয়। কি কি আছে দেখো। নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেগুলো তো তোমরা জানো এবং প্রত্যেকটাই ছবি দিয়ে তোমাদেরকে লিখতে হবে। আর বলে রাখি একসঙ্গে সমস্ত ভূমিরূপগুলো কিন্তু আসে না, হয় তোমার এলো যে 2টোর বর্ণনা দাও বা হয়তো 3টের বর্ণনা দাও, হ্যাঁ, চিত্রসহ। তাহলে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। ঠিক আছে? এটা দেখো আয় আকৃতির উপত্যকা কোনটাকে বলছে? বলছে ক্যানিয়ন শুষ্ক এবং প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে আয় আকৃতির নদী উপত্যকা বা ক্যানিয়নের সৃষ্টি হয়। কারণ বৃষ্টিপাতের স্বল্পতার জন্য নদী উপত্যকাগুলি পার্শ্বদেশের বিস্তার কম, কিন্তু ভূমির ঢাল বেশি হওয়ার জন্য নদীগুলির নিম্নক্ষয় বেশি হয়। এজন্য নদী উপত্যকা সংকীর্ণ এবং গভীর হয়ে ইংরাজি আয় অক্ষরের মতো দেখতে হয়। শুষ্ক এবং প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে সংকীর্ণ আয় আকৃতির উপত্যকা ক্যানিয়ন বলা হয়। আর এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, আয় আকৃতির উপত্যকা ক্যানিয়ন। এরপরে কি আছে দেখো, ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। তাহলে দেখো ক্যানিয়ন হচ্ছে আয় আকৃতির আর গিরিখাত হচ্ছে ভি আকৃতির, দুটোই হচ্ছে নদীর কাজের ফলে গঠিত। ডিফারেন্সটা কি? এটা শুষ্ক অঞ্চলে, এটা আর্দ্র অঞ্চলে। তাহলে দেখো পড়ি। বলছে আর্দ্র এবং আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর উচ্চ পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর প্রবলভাবে নিম্নক্ষয় করে। এরূপ নিম্নক্ষয়ের কারণে নদীর উপত্যকাগুলি সংকীর্ণ এবং গভীর হয়ে ওঠে। তেমনি আবহবিকার পুঞ্জিত ক্ষয় ইত্যাদির প্রভাবে কিছু পরিমাণ পার্শ্বক্ষয়ও চলে। ফলে নদী উপত্যকা আগের থেকে চওড়া হয়ে ইংরাজি ভি অক্ষরের মতো আকৃতি ধারণ করে। অতি গভীর ভি আকৃতির এই উপত্যকাকে গিরিখাত বলা হয়। পরিষ্কার হয়েছে? আর এই গিরিখাতের ছবি কোনটা? এই দেখো এইটা, এই যে ভি আকৃতির উপত্যকা, এটা আয় আকৃতির, এটা হচ্ছে ভি আকৃতির। নেক্সট কি আছে দেখো, জলপ্রপাত। ঠিক আছে? দেখো জলপ্রপাত নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। যেমন ধরো জলপ্রপাতটা আমি এখানে বললাম, এর সঙ্গে আরও যে 2টো প্রশ্ন হয় সেটা একটা হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কোনটাকে বলে, আর 2 নম্বর হচ্ছে জলপ্রপাতের শ্রেণীবিভাগ। জলপ্রপাতের কিন্তু আরও তোমার 3টে শ্রেণীবিভাগ আছে।
সেটা আমি তোমাদের পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখন জলপ্রপাতটা কি সেটা আমি তোমাদের বলি। বলছি নদী জলপ্রবাহ যখন হঠাৎ কোনো উচ্চ স্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে তখন তাকে বলছে জলপ্রপাত। এবার তোমার জলপ্রপাতের এই ছবিটা তোমরা দেবে যে জলপ্রপাত এই জিনিসটাকে বলছে। নেক্সট কি আছে, প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল কোনটাকে বলছে, বলছে জলপ্রপাতের নিচের অংশে জলের গতিবেগ এবং শক্তি খুব বেশি থাকে, এই জন্য জল যেখানে নিচে পড়ে নদী খাতের সেই অংশে জলের আঘাতে এবং নদী ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্তের সৃষ্টি হয়। হাঁড়ির মতো দেখতে সেই গর্তকে প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল বলে। দেখো এই হাঁড়ির মতো কথাটা বলেছে না, এটা কিন্তু তোমাকে হাঁড়ির মতনই লিখতে হবে, বুঝতে পেরেছ? এই প্রপাত কূপ আর এই মন্থকূপ দুটোর মধ্যে ডিফারেন্স এখানেই। এটা তোমার হাঁড়ির মতো দেখতে আর এটা হচ্ছে তোমার কূপের মতো, ঠিক আছে, ছোট কূপের মতো। এই দুটো হচ্ছে ডিফারেন্স। অনেক সময় এই দুটোর মধ্যে পার্থক্যও চলে আসে। তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে তোমার প্রপাত কূপ। এই যে এই ছবিটা দেওয়া আছে, এরকম একটা ছবি তোমরা দিতে পারো প্রপাত কূপের। নেক্সট হচ্ছে মন্থকূপ বা পটহোল কোনটাকে বলছে, বলছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি প্রভৃতি ঘুরতে ঘুরতে নিচের দিকে অগ্রসর হয়। এর ফলে পরিবাহিত নুড়ি এবং প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদী খাতে কূপের মতো অনেক গর্তের সৃষ্টি হয়। এগুলিকে মন্থকূপ বা পটহোল বলা হয়। বলছে তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ দেখা যায়। দেখো এইগুলো হচ্ছে তোমার মন্থকূপের ছবি, এই যে দেওয়া আছে মন্থকূপ বা পটহোল, ঠিক আছে, এরকম ছবি তোমরা দিতে পারো। নেক্সট হচ্ছে কি শৃঙ্খলিত শৈলশিরা। দেখো দুটো শৈলশিরা হয়, একটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, একটা কর্তিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয়, কর্তিত শৈলশিরা কিন্তু হিমবাহের কাজের ফলে সৃষ্টি হয়। তাহলে শৃঙ্খলিত কোনটাকে বলছে, বলছে পার্বত্য অঞ্চলে কঠিন শিলা গঠিত শৈলশিরাসমূহ নদীর গতিপথে অনেক সময় এমন বাধা সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে নদীর শৈলশিরাগুলি পাদদেশকে ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয়, ঠিক আছে। তখন পরপর অবস্থিত ওই শৈলশিরাগুলিকে দূর থেকে শৃঙ্খলিত বা আবদ্ধ দেখায়। ফলে দূর থেকে দেখলে মনে হয় নদীগুলি শৈলশিরাগুলির মধ্যে অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, ওই শৈলশিরাগুলিকে শৃঙ্খলিত শৈলশিরা বলে। এই দেখো এই ছবিটা হবে, এখানে কি এগুলো পর্বতের এক একটা করে স্পার, ঠিক আছে। এই যে স্পারগুলো আছে এই স্পারের মধ্য দিয়ে নদীটা কিন্তু এঁকে বেঁকে প্রবাহিত হয়ে দেখো এইখানে নদীটা তোমার বেরিয়ে আসছে। এটা হচ্ছে তোমার শৃঙ্খলিত শৈলশিরা। কিন্তু যদি এটা হিমবাহ হতো তাহলে কি করতো, এই পর্বতের যে স্পারগুলো আছে এগুলো কিন্তু কেটেও সোজা প্রবাহিত হতো, তখন সেটাকে বলছে কর্তিত শৈলশিরা। আর নদীর ফলে যেটা গঠিত হচ্ছে এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। নেক্সট কি আছে দেখাই তোমাদের, ব্যাস এই ছটা তাহলে তোমরা করবে। আর এই ছটা কিন্তু একসঙ্গে তোমাদের কোনোদিনই আসবে না, আমি তোমাদের বলে রাখি। তোমাদের সম্ভবত দুটো কি তিনটে বা চারটে হয়তো আসতে পারে, সেই চারটে তোমাদেরকে করতে হবে। তবে জেনে রাখতে হবে সবই, কেননা অনেক সময় যেটা হয়তো পরীক্ষার সময় হয়তো দুটো তিনটে বললো কিন্তু তোমার ওই কি বলে টিকা আকারে দিয়ে দিতে পারে। যেমন মন্থকূপ আর পটহোলের মধ্যে তোমার মন্থকূপ এবং প্লাঞ্জ পুল দুটোর মধ্যে পার্থক্য কী, বা প্রপাতকূপ মন্থকূপের মধ্যে পার্থক্য কী, এরকম ধরনের প্রশ্ন চলে আসে। বা নির্দিষ্ট করে বলতে পারে এই তিনটে ভূমির উপর বর্ণনা দাও, তখন কিন্তু সবগুলো করে না রাখলে তোমাদের অসুবিধা হবে। এরপর দেখো তাহলে নদীর ক্ষয়কার্য করে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা। তাহলে এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেছে 17। এবারে 18 নাম্বারে কি আছে, জলপ্রপাতের শ্রেণীবিভাগ করো। আমি তোমাদের পড়ানোর সময়ই বললাম যে জলপ্রপাতের শ্রেণীবিভাগ কিন্তু আছে। জলপ্রপাতকে 3টি ভাগে ভাগ করা হয়। কি কি আমি তোমাদের বলি, দেখো দেখো জলপ্রপাতের শ্রেণীবিভাগ বলছে ভূবিজ্ঞানীরা নদী খাতের জলের পরিমাণ ও ভূমির ঢাল অনুসারে জলপ্রপাতকে 3টি শ্রেণীতে ভাগ করেন। এগুলি কি কি, র্যাপিড, কাসকেড এবং ক্যাটারাক্ট। পরিষ্কার হয়েছে? র্যাপিড কোনটাকে বলছে, বলছে জলপ্রপাতের ঢাল কম হলে র্যাপিড বলা হয়। অর্থাৎ জলপ্রপাতের যে আয়তন অর্থাৎ ছোট থেকে বড়, সেই আয়তনের উপরে বা আকারের উপরে ভিত্তি করে কিন্তু এগুলোকে 3টে ভাগে ভাগ করছে। তাহলে ছোট যদি হয় তখন সেটাকে বলছে র্যাপিড, বুঝতে পেরেছো? উদাহরণ কি বলছে, জলপ্রপাতের উচ্চতা মাত্র কয়েক মিটার হয়। উদাহরণ হচ্ছে ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে এক প্রকার জলপ্রপাত প্রায়ই দেখা যায়। কাসকেড কোনটাকে বলছে, কাসকেড হচ্ছে তোমার যখন কোনো জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ঢাল বেয়ে ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে, তখন তার নাম হচ্ছে কাসকেড, বুঝতে পেরেছ? অর্থাৎ একটা জায়গাতে অনেকগুলো ছোট ছোট জলপ্রপাত, মানে সিঁড়ির ধাপের মতো, তখন সেটা হচ্ছে কাসকেড। বলছে রাঁচির জোড়া জলপ্রপাত। আর ক্যাটারাক্ট কোনটা, সব থেকে বড়। বলছে জলপ্রপাত যখন প্রবল বেগে ভয়ঙ্করভাবে ফুলে ফেপে উত্তাল জলরাশি নিয়ে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে, তখন তার নাম হচ্ছে ক্যাটারাক্ট।
এর উদাহরণ কি? আফ্রিকার নীল নদে খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত অংশে মোট 6টি ক্যাটারাক্ট দেখা যায়। পরিষ্কার হয়েছে? তাহলে এটাই হচ্ছে তোমার তিনটে ভাগ, র্যাপিড, কাসকেড এবং ক্যাটারাক্ট। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, বলছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণটা কি? জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, এটা কিন্তু তোমার একটা প্রশ্ন, ছোট প্রশ্ন 3 নম্বরের আসতে পারে। বলছে উচ্চ গতিতে নদী গতিপথে ভূমির ঢাল অসম হলে বা ভূমি ঢালের হঠাৎ পরিবর্তন হলে সেখানে জল উপর থেকে নিচে লাফিয়ে পড়ে, একেই জলপ্রপাত বলে। তাহলে প্রথমে বললাম জলপ্রপাত কাকে বলে। এরপর কি? পশ্চাৎ অপসারণ। বলছে জলপ্রপাত যখন নিচের দিকে পড়ে তখন নরম শিলাস্তর গঠিত সেই অঞ্চলে বিশালাকার গর্তের সৃষ্টি হয়, যেটাকে বলছে তোমার প্রপাত কূপ। ঠিক আছে, গর্তের সৃষ্টি হয়। ক্ষয়ের কারণে গর্তের আয়তন বেড়ে গেলে ওপরের কঠিন শিলাস্তর ঝুলতে থাকে। মানে ধরো এই যে গর্তটা আছে, এই গর্তটা যদি ক্রমশ তোমার বড় হতে থাকে তাহলে কি হবে? এই যে উপরের অংশটা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, শিলাস্তর ভেঙে পড়ার কারণে, মানে এটা যে হ্যাঙ্গিং অবস্থায় যে অংশটা সে যদি ভেঙে পড়ে যায়, কলাপস হয়ে যায়, তখন কি হয়? জলপ্রপাতটি উৎসের দিকে বা পিছনের দিকে সরে যায়, একেই বলে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। পরিষ্কার হয়েছে? উদাহরণ কি? ভারতের ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতটির পশ্চাৎ অপসারণ ভালোভাবে বোঝা যায়। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তাহলে জলপ্রপাত হয়ে গেল। এরপরে যেটা আছে দেখো, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। নেক্সট আছে, তাহলে দেখো নদীর সরি ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো হয় এখন পর্যন্ত আমাদের সেগুলো পরিষ্কার হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি নদীর বহন কার্য। তাহলে এতদূর পর্যন্ত ক্ষয় হলো, এবারে বহন কার্য। বলছে নদীর বহন কার্যের মাত্রা বা বহন ক্ষমতা কিসের উপরে নির্ভর করে? দেখো তাহলে নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে? এই সমস্ত বিষয়ের উপর তোমার নির্ভর করছে। প্রথম কি? প্রথম হচ্ছে নদীতে জলের পরিমাণ। ঠিক আছে, নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে নদীর বহন ক্ষমতা বেড়ে যায়। আর কি? নদীর গতিবেগ। নদীর গতিবেগ বহন ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ে নদীর গতিবেগ বাড়লে। নদীর গতিবেগ আবার নির্ভর করে ভূমির ঢালের ওপর। ঢাল বেশি হলে বেগও বেড়ে যায়, ফলে নদীর বহন ক্ষমতাও বেড়ে যায়। আর নদীবাহিত বোঝার পরিমাণ। বোঝার পরিমাণটা কি বলছে? বলছে নদীবাহিত পাথরের আকৃতি ছোট হলে নদীর বহন ক্ষমতা বেড়ে যায়, আবার বড় হলে নদীর বহন ক্ষমতা কমে যায়। তাহলে তিনটে তোমার আছে, জলের পরিমাণ, নদীর গতিবেগ আর বোঝার পরিমাণ। পরিষ্কার হয়েছে? এই বহন ক্ষমতার উপর নির্ভর করে একটা ছোট্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। দেখো তারপরই দেওয়া আছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটা কি। তো নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কোনটাকে বলছে? বলছে যে নদীর বহন ক্ষমতা যেসব অবস্থার উপরে নির্ভর করে সেগুলির মধ্যে নদীর গতিবেগটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তো বলছে কারণ কোনোভাবে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার বহন ক্ষমতা কিন্তু 2⁶ হারে বেড়ে যায়। 2⁶ মানে 2 × 2 এরকম 6টা হবে। দেখো এরকম করে 2⁶ মানে 6টা 2, 1 2 3 4 5 6। তাহলে এইগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 32 × 2 = 64। তাহলে কত হচ্ছে? 64 গুণ কিন্তু বেড়ে যায়। এরই নাম নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। পরিষ্কার হয়েছে? তাহলে গতিবেগ যদি দ্বিগুণ হয় বহন ক্ষমতা 6 গুণ বাড়ছে। এই 6 গুণ বাড়ার যে সূত্র, এটিকেই বলছে ষষ্ঠ ঘাতের সূত্র। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট হচ্ছে তোমার নদী কি কি প্রক্রিয়ায় বহন করে থাকে। তাহলে নদী যে বহন করছে, এই বহন যেমন ক্ষয়ের কতগুলো প্রক্রিয়া আছে আমি তোমাদের বললাম, হ্যাঁ, অবঘর্ষ, ঘর্ষণ, ঠিক একই রকম বহনের প্রক্রিয়া কোনগুলি আছে দেখো। বহনের প্রক্রিয়া হিসাবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার দ্রবণের মাধ্যমে বহন। দ্রবণের মাধ্যমে বহন কি কি? বলছে চুনাপাথর, লবণ জাতীয় শিলা প্রভৃতিকে জলে গুলে বা দ্রবণের মাধ্যমে নদী বয়ে চলে। 2 নম্বর হচ্ছে ভাসমান প্রক্রিয়ায় বহন। ভাসমান প্রক্রিয়ায় বহন হচ্ছে কাদা, পলি, বালি প্রভৃতি হালকা পদার্থগুলি নদী ভাসিয়ে নিয়ে যায়। নদী যে পরিমাণ পদার্থ বহন করে তার প্রায় 70% বহন করে ভাসমান প্রক্রিয়ায়। আর কি? লম্ফদান প্রক্রিয়ায় বহন। বলছে কিছুটা বড় বা মাঝারি আকৃতির পাথরগুলি স্রোতের সঙ্গে বাহিত হওয়ার সময় নদী খাতে বারবার ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়। আর সবশেষে আছে কি? টান বা আকর্ষণ প্রক্রিয়ায়। বলছে খুব বড় বড় পাথর নদীর স্রোতের টানে বা আকর্ষণে বাহিত হয়। তাহলে এটাই হচ্ছে তোমার নদীর বহন প্রক্রিয়ার প্রসেসগুলো, এই 4টি। নেক্সট কি আছে দেখো,
কোন কোন নদী কি কি প্রক্রিয়ায় বহন করে, তাহলে 20 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবারে 21-এ যে প্রশ্নটা আছে সেটা কি বলছে, যে নদীর বহন কাজ এবং সঞ্চয় কাজের ফলে মধ্যগতিতে কোন কোন ভূমিরূপ তোমার সৃষ্টি হয়। তাহলে দেখো, বহন মধ্যগতিতে কিন্তু দুটো কাজ হয়ে থাকে, একটা হচ্ছে বহন এবং সঞ্চয়। পরিষ্কার হয়েছে? তাহলে এই যে বহন এবং সঞ্চয় কাজের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হয়ে থাকে, এই প্রশ্নটার উত্তরটা কিন্তু তুমি বেশিরভাগ বইয়েই কিন্তু তুমি পাবে না। সেখানে হয় পার্বত্য গতি বা ক্ষয়ের ফলে থাকছে, আর নিম্নগতি বা সঞ্চয়ের ফলে থাকছে। কিন্তু এখানে যে প্রশ্নটা দিয়েছে বলছে যে বহন এবং সঞ্চয়ের ফলে নদীর মধ্যগতিতে কোন কোন ভূমিরূপ গঠিত হয়। তাহলে দেখো, এর ফলে কিন্তু তোমার 3টে স্পেসিফিক ভূমিরূপই কিন্তু গঠিত হয়। সেগুলো কি কি দেখো, এখানে দেওয়া আছে। নদীর মধ্যপ্রবাহ, ঠিক আছে, নদীর মধ্যপ্রবাহে যে 3টে ভূমিরূপ গঠিত হচ্ছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার মিয়েন্ডার, 2 নম্বর কি নদী দ্বীপ, আর 4 নম্বর হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী দ্বীপ এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই তোমার 3টে ভূমিরূপ কিন্তু নদীর মধ্যগতিতে সৃষ্টি হচ্ছে। মিয়েন্ডার কোনটাকে বলছে? মিয়েন্ডারের অপর নাম হচ্ছে নদী বাঁক। এটা কিন্তু তোমরা এই সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো আছে তার মধ্যে পেয়ে যাবে। পরিষ্কার হয়েছে? কিন্তু মধ্যগতিতে যে এই 3টে ভূমিরূপ গঠিত হচ্ছে, মিয়েন্ডার, নদীদ্বীপ এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই 3টে তুমি আলাদা করে পাবে না। এর মিয়েন্ডার কোন জিনিসটাকে বলছে? বলছে ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মিয়েন্ডার। তাহলে দেখো, মিয়েন্ডার কোন জিনিসটাকে বলছে আমি তোমাদের দেখাই। এখানে তোমার স্পেসিফিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। মিয়েন্ডার নদীর সঞ্চয় কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আছে সেখানে কিন্তু তোমার মিয়েন্ডারটা পাওয়া যাবে। দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মিয়েন্ডার, এখানে কিন্তু দেখো আলাদা করে বহন কার্যের ফলে দেওয়া নেই, এখানে সঞ্চয় কার্যের ফলেই দেওয়া আছে। এইখানেই কিন্তু দেখো তোমার মিয়েন্ডারটা পাবে। নদী বাঁক, এই দেখো মিয়েন্ডার, এই যে নদী বাঁক, এই নদী বাঁকেরই অপর নাম হচ্ছে মিয়েন্ডার। তাহলে যে সমভূমিতে নদীর ভূমির ঢাল খুব কম বলে নদীর গতিবেগও কমে যায়। এর ফলে সামান্য বাধা পেলেই তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। হ্যাঁ, এই এঁকে বেঁকে প্রবাহিত যে হচ্ছে, এইভাবে নদী খাতে ক্রমান্বয়ে ক্ষয় এবং সঞ্চয়ের জন্য নদীতে অসংখ্য বাঁক সৃষ্টি হয়। হ্যাঁ, যেগুলির মধ্য দিয়ে নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়, এগুলিকেই বলছে নদী বাঁক বা মিয়েন্ডার। পরিষ্কার হয়েছে? আর 2 নম্বর কি বললাম? 2 নম্বর আমি বলেছি তোমার ওই নদী দ্বীপ। তাহলে দেখো, নদী দ্বীপ আর বদ্বীপ দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। নদী দ্বীপ কোনটাকে বলছে তাহলে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে তোমার দেখো বদ্বীপ দেওয়া আছে কিন্তু নদী দ্বীপ দেওয়া নেই। নদী দ্বীপটা তোমার কোনটাকে বলছে দেখো, বলছে যে নদীর বহন ক্ষমতা কমে যায়, বয়ে আনা পলি, নুড়ি, বালি, কাকড় নদীর মধ্যে বা দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথ আটকে যায়, নদীতে চড়া পড়ে, কখনো ও নদীদ্বীপ তৈরি হয়। তাহলে মধ্য গতিতে যে নদীতে যে তোমার চড়া পড়ার মতো যে অংশ থাকছে প্রবাহ পথেই, সেটিকে বলছে তোমার নদীদ্বীপ। আর বদ্বীপ কিন্তু সৃষ্টি হয় মোহনাতে বা শেষ অবস্থাতে। বুঝতে পেরেছ? আর 3 নাম্বার কি আছে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোনটাকে বলছে? এই দেখো, এখানে আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছে যে মধ্যগতিতে শেষের দিকে নিম্নগতিতে নদীর প্রবাহ পথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনো বাধা পেলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহপথের অন্তঃবাঁকের তুলনায় বহির্বাঁকে গতিবেগ বেশি হয়। এই যে তোমার এই জিনিসটাকে বলছে, এই যে নদী বাঁকছে, বহির্বাঁকের প্রভাবটা বেশি হচ্ছে। এবং কি হচ্ছে, তাই বহির্বাঁকে ক্ষয়কার্য চলে কিন্তু অন্তর্বাঁকে পলি, কাদা ইত্যাদি সঞ্চিত হতে থাকে। অর্থাৎ এই বাইরের অংশে ক্ষয় চলছে আর এই অন্তরের যে অংশটা এখানে কিন্তু সঞ্চয় হচ্ছে। এরকম করে হতে হতে কি হচ্ছে, নদী সোজা প্রবাহিত হচ্ছে এবং বাঁকের অংশটা পাশে তোমার অশ্বের খুরের মতো অবস্থান করছে। এটিকেই বলছে তোমার অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উদাহরণ কি বলছে, নিম্ন গতিতে গঙ্গা ও শাখা নদীগুলির গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। তাহলে এটা হচ্ছে তোমার নদীর বহন কার্যের ফলে নদীর মধ্যগতিতে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, এই 3টি স্পেসিফিকভাবে। এরপরে দেখো কি আছে, নদীর নিম্ন গতিতে প্রধান কাজ কি? নদীর নিম্ন গতিতে প্রধান কাজ হচ্ছে তোমার সঞ্চয় করা। ঠিক আছে, প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। দেখাই,
নদীর নিম্নগতিতে প্রধান নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, ব্যাখ্যা করো। বলছে নদী যখন মোহনার কাছাকাছি চলে আসে তখন শুরু হয় নিম্নগতি। এই অংশে ভূমির ঢাল কিন্তু খুব কম হয়ে যায় বলে নদী অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। এই জন্য নদীর ক্ষয় করার ক্ষমতা থাকে না এবং বহন ক্ষমতাও খুব কমে যায়। ফলে ঊর্ধ্বগতি এবং মধ্যগতি থেকে বহন করে আনা কাদা পলি বালি নদী আর বহন করতে পারে না, এগুলি নদী খাতে জমতে শুরু করে। সুতরাং বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে তোমার অবক্ষেপণ। ঠিক আছে, তার এটা প্রশ্ন আসতে পারে প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে তোমার অবক্ষেপণ বা সঞ্চয়। এবার দেখো মধ্য এবং নিম্ন গতিতে নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এটা কি? মধ্য এবং নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলো তোমার মানে যা আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখায়। দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রথমে কি আছে? পলল শঙ্কু ও পলল ব্যজনী মধ্য এবং নিম্ন গতিতে নদীর গঠিত ভূমিরূপ সঞ্চয় কার্যের ফলে। তাহলে প্রথমে হচ্ছে পলল শঙ্কু এবং পলল ব্যজনী। দেখো পলল শঙ্কু কোনটা বলছে? পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে গেলে নুড়ি পাথর কাঁকড় ইত্যাদি বালি পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়, এটাকে বলছে পলল শঙ্কু। অর্থাৎ প্রথম অবস্থাতে যখন ছোট্ট আকারে যখন থাকছে তখন সেটিকে বলছে পলল শঙ্কু। আর যখন ওটা দীর্ঘদিন থেকে পলল শঙ্কুটা বড় হয়ে পাখার মতো আকৃতি ধারণ করছে তখন সেটাকে বলছে পলল ব্যজনী বা পলন পাখা। পরিষ্কার হয়েছে? তারপরে কি আছে দেখো? মিয়েন্ডার বা নদী বাঁক। এটা আমি কিন্তু আগে তোমাদের বললাম যেটা বহন কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ, কিন্তু এখানে কিন্তু দুটো একসঙ্গে দিয়েছে মধ্য এবং নিম্ন, তার জন্য কিন্তু এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি? অশ্বক্ষাকৃতি হ্রদ, এটাও তাই, এটাও তোমার মধ্য গঠিত ভূমিরূপ, আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম। এরপরে দেখো নদী দ্বীপ, এটাও কিন্তু আলোচনা হলো। নদী দ্বীপ কোনটাকে বলছে? নদী দ্বীপ বা নদী চর, এটাও কিন্তু তোমার মধ্যগতিতে গঠিত হয় এবং এটা নিয়ে আলোচনা করেছি। শেষে তারপরে কি আছে দেখো? প্লাবনভূমি। প্লাবনভূমি কোনটাকে বলছে? এটা কিন্তু নদীর নিম্নগতিতেই সৃষ্টি হয়। বলছে মধ্য এবং নিম্ন প্রবাহে ঢাল কমে বলে নদীগর্ভ পলি ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে। দীর্ঘকাল পলি সঞ্চয়ের কারণে নদীগর্ভ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা উঁচু হয়। নদীতে জল বাড়লে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। বারংবার বন্যার প্রকোপে উপত্যকার বিস্তীর্ণ অংশে পলি থিতিয়ে পড়ে প্রলেপ পরে যে ভূমিরূপ সৃষ্টি হয় তা হলো প্লাবনভূমি। হয়েছে? অর্থাৎ বন্যার ফলে যে প্লাবিত হয় তার ফলে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে নিম্নগতিতে, সেটাই হচ্ছে প্লাবনভূমি। এর স্বাভাবিক বাঁধ কোনটা কি? বলছে প্লাবনভূমির ফলে যে জলটা যখন খাতের মধ্যে আসার ফলে দুটি খাতের দুদিকে যে এই যে ধরো এই যে শিরার মতো আকৃতির যে বাঁধ সৃষ্টি করছে এটাকে বলছে প্লাবনভূমি। বলছে নদীর কিনারে তটরেখার সমান্তরালে বালি পলি গঠিত বাঁধ হলো স্বাভাবিক বাঁধ বা লিভি। বন্যায় নদী খাতের জল যখন প্লাবনভূমিতে প্রবেশ করে তখন নদীবাহিত পলিরাশি কিনারা বরাবর সঞ্চিত হয়ে লিভি বা স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। এরপরে কি আছে? খাঁড়ি। খাঁড়ি কোনটাকে বলছে? বলছে শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। বিপরীত দিক থেকে আসা প্রবল জোয়ারে নরম পলিমাটির গঠিত পাড় ভেঙে গিয়ে খাঁড়ির সৃষ্টি হয়। এরপরে শেষে আছে দেখো বদ্বীপ, যেটা সঞ্চয় কাজের প্রধান ভূমিরূপ। বদ্বীপ কোনটাকে বলছে? বলছে প্রবাহের শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগরে মেশে বা হ্রদে মেশে সেখানে নদীর গতিবেগ খুব কম থাকায় নদীবাহিত কাদা বালি পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে মোহনায় ভরাট হয়ে মাত্রাহীন ডেল্টার মতো যে ভূমির সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রর মাজুলি। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো তাহলে হয়ে গেল মধ্য এবং নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। দেখো বদ্বীপ নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে যেটা এখানে লেখা নেই, আমি পরপর। তাহলে দেখো এখানে নদীর কাজ সম্পর্কে যদি তোমরা জানতে যাও মোটামুটি এই 24-25টা প্রশ্ন কিন্তু তোমাদের সর্বপ্রথম করে নিতে হবে, তাহলে কিন্তু ধারণাটা পরিষ্কার হবে। এরপর দেখো এই বদ্বীপ সম্পর্কে তোমাদের বলি। প্রথমে যেটা হয় বদ্বীপের শ্রেণীবিভাগ, অর্থাৎ বদ্বীপটা শুধু জানলেই হবে না, বদ্বীপের কিন্তু কতগুলো শ্রেণীবিভাগ আছে। প্রথম কি? ধনুক আকৃতির বদ্বীপ, অর্থাৎ কোনো বদ্বীপ যদি ধনুকের মতো আকৃতি বিশিষ্ট হয় তখন সেটিকে বলছে ধনুক আকৃতি বদ্বীপ। তারপরে কি আছে? পাখির পায়ের মতো বদ্বীপ, অর্থাৎ যখন পাখির পা যেরকম হয় সেরকম যদি আকৃতি বিশিষ্ট হয়ে যায় তখন সেটাকে বলছে পাখির পায়ের মতো বদ্বীপ। 3 নম্বর আছে করাতে দাঁতের মতো বদ্বীপ।
করাতের দাঁত যেমন হয় সেরকম বদ্বীপ যদি হয় তখন সেটাকে হচ্ছে করাতের দাঁতের মতো। আর খাঁড়িয়া বদ্বীপ বলছে খাঁড়ির মধ্যে বদ্বীপ গঠিত হলে তাকে খাঁড়িয়া বদ্বীপ বলে। এবার দেখো বদ্বীপ গঠনের কতগুলো অনুকূল পরিবেশ আছে, অর্থাৎ সব নদীতে কিন্তু বদ্বীপ গঠিত হয় না। যেমন কিছু কিছু পশ্চিম বাহিনী ভারতের নদী আছে, নর্মদা, তাপ্তি, সবরমতী, এগুলোতে কিন্তু তোমার বদ্বীপ নেই। ঠিক আছে, তার কিন্তু কতগুলো কারণ আছে। সেই কারণগুলো কী কী? প্রথম হচ্ছে দেখো পলির পরিমাণ। তাহলে পলির পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু বদ্বীপ গঠিত হয়। এবার নদী যদি ছোট হয় তাহলে পলির পরিমাণটা বেশি হবে কী করে, তাই না? আর যদি দীর্ঘ হয় তখন পলির পরিমাণ বেশি হবে এবং বদ্বীপ গঠিত হবে। 2 নম্বর হচ্ছে মোহনার মৃদু ঢাল। দেখো মোহনা যেখানে নদী এসে সাগরে মিলিত হচ্ছে বা অন্য নদীতে মিলিত হচ্ছে, তখন সেই জায়গাটাতে যদি তোমার গভীরতা যদি অত্যধিক হয় তাহলে কী হবে, পলি যেটা বয়ে আছে সেটা কিন্তু নিচে চলে যাবে। আর যদি কম হয় তাহলে কিন্তু সেটা থিতিয়ে থিতিয়ে বদ্বীপের সৃষ্টি করবে। এটাকেই বলছে মোহনার মৃদু ঢাল। তারপর দেখো অগভীর সমুদ্র, এই একই অগভীর সমুদ্র আর মোহনা, অর্থাৎ মোহনা যে জায়গাতে এসে মিশছে। তারপর হচ্ছে লবণতা বৃদ্ধি, অর্থাৎ সমুদ্রের জল যদি লবণতা বেশি থাকে তখন কিন্তু সেটা কি বদ্বীপ গঠনের ক্ষেত্রে অনুকূল একটা পরিবেশ বা অনুকূল একটা ভূমিকা সৃষ্টি করবে। আর কি বিপরীতমুখী স্রোত এবং বায়ু, অর্থাৎ যেখানে তোমার মোহনাতে নদী এসে মিলিত হচ্ছে তখন যদি বিপরীতমুখী স্রোত থাকে বা বায়ু থাকে, সমুদ্র স্রোত বা বায়ু, তখন কি হবে, মৃদু স্রোত এবং বায়ু পলি জমতে সাহায্য করবে। আর সবশেষে কি আছে, শান্ত সমুদ্র, অর্থাৎ মোহনার মুখে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে পলিরাশি তত দ্রুত সমুদ্র গর্ভে সঞ্চিত হবে। তাহলে এইগুলো করে তোমার বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। এখন দেখো এই বদ্বীপের মধ্যে সুন্দরবন হচ্ছে একটা এমন একটা বদ্বীপ যেটা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। বুঝতে পারছো, সুন্দরবন অঞ্চল, অর্থাৎ এখানে কিন্তু অনেক বদ্বীপও আছে, আবার এখানে ম্যানগ্রোভ অরণ্যের সৃষ্টি হয়েছে। এই ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যা 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। হ্যাঁ, তার 4,000 কিলোমিটার আছে আমাদের ভারতবর্ষে, 6,000 বর্গ কিলোমিটার আছে তোমার বাংলাদেশে। বুঝতে পারছো, এর কিন্তু কিছু গুরুত্ব আছে। এটা কেন গুরুত্বপূর্ণ দেখো, প্রথম যেটা আছে, 1 নম্বর হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী নিয়ে গঠিত বায়োস্ফিয়ার পার্ক পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। 2 নম্বর কি, এই বনভূমি প্রবল সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসকে আটকায়, ফলে মৃত্তিকার ক্ষয় রোধ হয় এবং জমি লবণতার হাত থেকে বাঁচে। এটা হচ্ছে গুরুত্ব। আর এক নজরে সুন্দরবনের কিছু কিছু গুরুত্ব দেখো কি আছে, বলছে ক্ষেত্রমানের 10,000 বর্গ কিলোমিটার, এটা আমি কিছুক্ষণ আগেই বললাম। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আছে 4,100 বর্গ কিলোমিটার। আর এটার উচ্চতা সমুদ্রতল থেকে মোটেই 2 মিটার, অতএব একেবারে সমুদ্র তলে কিন্তু অবস্থান করছে। আর এটিকে 1987 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিয়েছেন। 1989 সালে ভারত সরকার এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছেন। ভারত বাংলাদেশ মিলিয়ে সুন্দরবনে 1.2 কোটি লোক কিন্তু বসবাস করে। এদের কাজই হচ্ছে তোমার হয় মাছ ধরা, না হয় তোমার বনের মধু সংগ্রহ করা, কাঠ কাটা, এগুলোই হচ্ছে তোমার এদের প্রধান কাজ। কখনো কখনো কি বাঘের হানাতে এদের মৃত্যুও ঘটে। তো যাই হোক, তো এটা গেল তোমার হ্যাঁ নদীর কাজের ওপরে নির্ভর করে আলোচনা। তো দেখো আমি একসঙ্গে সবগুলো আলোচনা করেছি একটা চ্যাপ্টারে, একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে নদীর কাজ সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়, নিজেকে সমৃদ্ধ করতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান যেতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করো, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।